আজকের এই আলোচনায় যারা অংশ নিচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন দেজ পাবলিশিংয়ের কর্ণধার শুভঙ্কর দে, আমরা তাকে অপুদা বলে চিনি। আছেন বিশিষ্ট সাহিত্যিক প্রতিভা সরকার এবং সমসময়ের অন্যতম ছোট গল্পকার সাহিত্যিক মৌমিতা। তাদের স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকের আলোচনাটা তিনজনকেই আমি বলছি। আমি একটা কথা দিয়ে শুরু করছি। এবছর যিনি নোবেল পেয়েছেন সাহিত্যে, হান কাং, তিনি একটি কথা বলেছিলেন কিছুদিন আগে, যে ভাষার মধ্যে এমন একটা শক্তি আছে, তাকে যতই অবরুদ্ধ করার চেষ্টা করা হোক না কেন, সত্যিটা সে ঠিক প্রকাশ করে দেয় এবং সে তার ফর্ম খুঁজে নেয়। তো তার মানে আমি এটা বুঝতে পারি যে একটা সময়, তার সময়ের ভাষা তার সাহিত্যের মধ্য দিয়ে উঠে আসে এবং আমি সেই সূত্রেই গল্পের জায়গাটা পৌঁছতে চাই। সেটা গল্প, উপন্যাস, কবিতা যাওয়া হতে পারে, আমি সেই সূত্রেই গল্পের ভাষার জায়গা থেকে গল্পের জায়গাটায় পৌঁছতে চাইছি। অর্থাৎ সময়ে যদি, সময়ের ভাষা যদি গল্পে উঠে আসে, তাহলে সমসময়ের গল্প সময়কে স্পর্শ করে হওয়াই উচিত। কিন্তু মাঝে মধ্যে আমাদের বাংলায় একটা কথা শোনা যায়, আক্ষেপের উক্তি, যে এখন আর ভালো গল্প লেখা হচ্ছে না, ভালো গল্প কই। তো আমি নিজেই ব্যক্তিগতভাবে এই প্রশ্নটা বুঝে উঠতে পারি না, কারণ প্রশ্নটা আমার কাছে খুব ধোঁয়াশা ঘোলাটে মনে হয়। মানে আমি বুঝতে পারি না যে ভালো গল্প লেখা হচ্ছে না, নাকি বাণিজ্য সফল হচ্ছে না বলা হচ্ছে, নাকি ভালো গল্পের বাণিজ্য সফল হওয়া উচিত নয়, নাকি বাণিজ্য সফল গল্পের ভালো গল্প হওয়া উচিত নয়। কী যে এই কথাটার মধ্যে আছে আমি বুঝতে পারি না। এই জায়গা থেকে আমি আজকের আলোচনাটা শুরু করব এবং আমি প্রথমেই অপুদার কাছে যাব। তুমি দেজ পাবলিশিংয়ের ভেতর থেকেই বলো আর একজন পাঠক হিসাবেই বলো, বাংলা গল্পের এই ধারার সঙ্গে পরিচিত, মানে তার অতীত ধারাটার সঙ্গেও পরিচিত এবং এখন যারা লিখছেন তাদের সঙ্গেও পরিচিত। তো এই যে ভালো গল্প লেখা হচ্ছে না বা হচ্ছে, এই জায়গাটায় তোমার কি মতামত? আসলে ভালো গল্প লেখা হচ্ছে না, পাঠক কমে যাচ্ছে, এটা আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশন দোষী করে এসছে। আমরা আমাদের পরের জেনারেশনকে দোষী করি যে কেউ পড়ছে না, লেখা হচ্ছে না। এটা চলতে থাকে। এটা বলা ভুল যে ভালো লেখা হচ্ছে না। ভালো লেখা অবশ্যই হচ্ছে, তা না হলে প্রকাশক কেনই বা বই ছাপবে। আর এই যে বইমেলাকে কেন্দ্র করে এত লোক আসছেন, এত পাঠক আসছেন, লোক আসা বলতে ভুল, পাঠক আসছেন, এবং প্রায় এখানে দেখা যাচ্ছে যে বহু পাঠকের হাতে বইয়ের প্যাকেট আছে, তারা বই কিনছেন। গল্প অবশ্যই লেখা হচ্ছে, গল্পের ধারাটা হয়তো পাল্টেছে, তার ভাষাটা পাল্টেছে, তার দেখার দৃষ্টিভঙ্গি পাল্টেছে। আমি আজকে যদি নরেন দেবের সাপোজ রস গল্পটাকেই যদি ধরি, সেই যে পরিবেশ, সেই পরিবেশ থেকে আজকের যারা লিখছেন সেই পরিবেশটাকে তিনি হয়তো সেটা দেখেননি, হয়তো সেই জায়গা থেকে তিনি সেই গ্রামে ছিলেন বা সেই জায়গাটাই দেখেছেন। এখন সেই জায়গাটা থেকে পাল্টে গিয়ে হয়তো আরেক ধরনের ধারা তৈরি হচ্ছে, যে গল্পগুলো এখন উঠে আসছে, যারা শহর কেন্দ্রিক হোক বা গ্রাম থেকে। বহুজনকে জানি আমি যার গল্প আমার ভীষণ ভালো লাগে। তার মধ্যে একজনের তো অসম্ভব, আমি নাম এখানে বলছি, তুমিও হয়তো একমত হবে, যে অম্লান কুসুমের গল্প, লেখা, বলার ভঙ্গি, সেই গল্পের মধ্যে একটা অসম্ভব পাওয়ার আছে বলে আমার মনে হয়েছে। তো সুতরাং খুবই অল্প বয়স, তো এগুলো তো হচ্ছে, আমি তো সেখানে অস্বীকার করতে পারি না যে একটা সময় আসলে বাংলা উপন্যাসের থেকে বাংলা ছোট গল্পের যে জায়গাটা সেটা অনেক বেশি রিচ, এটা আমার মনে হয় আর কি। ঠিক ঠিক ঠিক। আমি এই কথার সূত্র ধরেই তাহলে প্রতিবাদীর কাছে যাই। প্রতিবাদী, এটা আমারও একমত যে বাংলা ছোট গল্পের যে ঐশ্বর্য এবং তার যে ভাস্টনেস, কথাটা যদি বিস্তার যদি আমি বলি, সেটা প্রায় মানে দুর্দান্ত একটা জায়গা। এবং কত ধরনের যে ছোট গল্প আমরা পড়েছি, এখন তার অনেক ভাগ হতে পারে, যে এক্সপেরিমেন্টাল গল্প, অমুক গল্প নয়, তমুক গল্প নয়, কিন্তু মোদ্দা কথা এই গল্পের সাগরে আমরা ডুবে ঠেকেছি। এই যে আপনি এখন চর্চা করছেন গল্প, একটা পাঠক তৈরি হয়েছে, তারা পড়ছেন আপনার গল্প, আপনার কি কোথাও মনে হচ্ছে যে এই গল্প লেখার ক্ষেত্রে বা পাঠকের সাথে কমিউনিকেট করতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে? আমি দেখেছি যে পাঠক কিন্তু গল্পকারকে খুঁজে নেন, আবার গল্পকারও কিন্তু তার যে পাঠক, যার উদ্দিষ্ট পাঠক আমি বলতে পারি, অভীষ্ট পাঠক, তার কাছে যেন কীরকম আশ্চর্যভাবে পৌঁছেও যান। আমি একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা না হলে আমি যে গল্পের ডিটেইলস, আমি হয়তো একটা যেমন শুয়া ওড়ে না, এই যে তোমার শিমুল তুলোর বাতাসে উড়ে বেড়ায়, ওই রকম একটা গল্পের বীজ কোনোভাবে আমার মনে হয়তো উক্ত হলো, কিন্তু আমি যতক্ষণ না সেই গল্পের
সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রতিবেশ এবং পরিবেশ না খুঁজে পাবো, ততক্ষণ অবধি কিন্তু আমি গল্পটা বিশ্বাসযোগ্যভাবে লিখতে পারবো না, এটা আমার বিশ্বাস। কিন্তু এরকম অনেক বড় বড় সাহিত্যিক আছেন যারা এটা পেরেছেন। তাদের হয়তো ওই নেগেটিভ ক্যাপেবিলিটি যেটা মানে নিজেকে একেবারে নেগেট করে দিয়ে তার সাবজেক্টের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, এটা যে মানিক বন্দ্যোপাধ্যায় তো শুনেছি যে পদ্মা নদীর মাঝি, তেমন উনি থাকেন। বিভূতিভূষণের কথা। হ্যাঁ হ্যাঁ, বিভূতিভূষণ তো তাও থেকেছেন, কিন্তু মানিকবাবু নাকি জাস্ট 10 দিনের মতো ওদের দেখেছিলেন, দেখেই তারপর ওই রকম একটা কালোজয়ী সাহিত্য রচনা করলেন। কিন্তু এক একজন লেখকের জন্য এক এক রকম চর্চা হবে, চর্চার ধারা হবে, তার প্র্যাকটিস, তার অনুশীলন আলাদা হবে। লেখক আর পাঠকের এই যোগাযোগ সময়ে সময়ে ঠিক হয়েই যায়। মৌমিতার কাছে আসি। মৌমিতার গল্প এবং উপন্যাস আমি অনেক দিন থেকেই পড়ছি, এবং আমি জানি যে ও সমসময়ে নানা রকম সংকটের কথা, মানে বিশেষত যেটা আমরা আমাদের সময় বলতে ভালোবাসি, সেই সব ছাপ ওর গল্প ইত্যাদিতে চলে আসে। মৌমিতা, এই অভিযোগটাও অনেক সময় আসে যে আমাদের গল্প বোধহয় সমসময়কে স্পর্শ করছে না, তার রাজনীতিকে স্পর্শ করছে না, কিন্তু তুমি তো বরাবর সেটা করে আসছো বলেই আমি তোমাকে যতটা পড়েছি ততটা জানি। তো এই অভিযোগটাও বা কেন আসে সমসময়ের গল্পকারের দিকে? প্রথমেই বলি, বাংলা গল্পের ব্যাপ্তি এবং বিস্তার এত বেশি যে বাংলা গল্পকে এক কথায় বা স্পষ্টভাবে কোনোভাবে সংজ্ঞায়িত করা যাবে না। একটা বাক্যের মধ্যে আমি কখনোই বলতে পারবো না যে বাংলা গল্প এরকম হওয়া উচিত বা এই সংজ্ঞা। চিরকালই বাংলা গল্পের ব্যাপ্তি এত বেশি ছিল, মানে তার ভূগোলকে অতিক্রম করে গেছে। এখন তো না হয় আমরা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা আমাদের ভূগোলকে ধরে নিচ্ছি, কিন্তু একটা সময় ছিল যখন পূর্ব বাংলার কথা আসতো এবং বিহার বা ঝাড়খণ্ডের কিছু প্রত্যন্ত এলাকা, সেগুলো বাঙালি নিজের বলেই মনে করতো। গিরিডি বাঙালির কথাতে, বাঙালির গল্পে অনেক এসেছে। ঠিক একইভাবে পূর্ব বাংলার কথা এসেছে রবীন্দ্রনাথের অনেক লেখার মধ্যেই, পদ্মা নদীর সংকটের কথা এসেছে এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের কথাতেও এসেছে। কিন্তু এখন এটা হয়তো অনেকটাই সত্যি যে ওই ভূগোলটা কোথাও, আমার মনে হয় যে ভূগোলের কোথাও একটা সংকীর্ণতা দেখা দিচ্ছে বা ওই ভূগোলটা কোথাও কমে আসছে, এটা একটা মনে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই বাংলা গল্পের ক্ষেত্রে এই যে ধারা বা সময়ের কথা যেটা আসছে, যে প্রত্যেকের গল্প আসলে এক এক রকম। আমরা যদি এখন জগদীশ গুপ্ত পড়ি তাহলে আমরা বাংলা গল্প সম্পর্কে একটা ধারণা করব, আবার ঠিক একইভাবে নরেন্দ্র মিত্র পড়লে অন্য একটা ধারণা তৈরি হবে। নরেন্দ্র মিত্রের রস কিংবা এর সঙ্গে তুলনা করা যায় হয়তো ফসিল, সুবোধ ঘোষের ফসিল। এই দুটো গল্প কিন্তু যদি অনুবাদ করা হয় এবং তারপরে কোনো বিদেশি বা বিদেশিনী যাই হোক তারা যদি পড়েন, তাহলে কিন্তু তারা এটা বিশ্বাসই করতে পারবে না যে দুটোই একই ভাষা থেকে মানে অনুবাদ করা হয়েছে, মানে মনে হবে অন্য ভাষা। তো এই ব্যাপ্তি এবং বিস্তার চিরকালই মানে এর মানে বাংলা গল্পের ক্ষেত্রে মানে ব্যাপ্তি এবং বিস্তার এত প্রকট এবং এত তীব্র ছিল যে কখনোই কোনো একটা সংজ্ঞার মধ্যে ফেলে রাখা যায়নি। আমার মনে হয় প্রত্যেকটা সাহিত্যিকেরই একটা সময়ের প্রতি দায়বদ্ধতা আছে, সময়ের কথা তুলে ধরার একটা কোথাও তার প্রয়োজন আছে। এবং আমি চিরকালই আমার সময়কে ধরতে চেয়েছি, সময়ের বেদনাকে ধরতে চেয়েছি, সময়ের সংগ্রামকে ধরতে চেয়েছি, সমসাময়িক সমস্ত কিছুকেই ধরতে চেয়েছি। কারণ আমি যা দেখছি বা যা অনুভব করছি সেটা আমার চারপাশের ঘটে যাওয়া সময়ের বিভিন্ন রকম অভিজ্ঞতাই। আমার মনে হয় যে সেই এবার দেখার হয়তো দৃষ্টিভঙ্গিটা প্রত্যেকের ক্ষেত্রে অন্য হতে পারে। অবশ্যই ব্যতিক্রম আছে, আমার সময়েরই কিছু সাহিত্যিক হয়তো তন্ত্র মন্ত্র, ভূত প্রেত, থ্রিলার এই ধরনের অনেক কিছু লিখছে, সে চিরকালই হয়ে এসেছে। সেগুলোর মধ্যে হয়তো অনেক সময় সময়ের কথা কম বলা হয় বা সময় থেকে অনেকটা পিছিয়ে যাওয়া হয়। তো সেইগুলোর কথা বাদ দিলে বাকি সমস্ত বেশিরভাগ সমসাময়িক সাহিত্যিকের কিন্তু মানুষের কথা, জীবনের কথা, সংগ্রামের কথা, সময়ের কথা, অস্তিত্বের কথা, লড়াইয়ের কথা, সম্পর্কের কথা, সমাজের কথা, এগুলোই ফুটে উঠেছে বলে আমার মনে হয়। তো প্রতিবাদী যেটা মৌমিতা বলছিল যে বিভিন্ন গল্পকারের তাতে দেখার চোখ আলাদা হবে, দৃষ্টিভঙ্গি আলাদা হবে, পার্সপেক্টিভ আলাদা হবে, তার বেড়ে ওঠা, তার রাজনীতি পরিবেশ আলাদা হবে, সেই সূত্রে গল্প বদলে যেতেই পারে। এখন গল্পের ভাষা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
তো একটা চলতি ধারণা অনেক সময় থাকে যে এক ধরনের গল্পকে বলা হয় এটা অল্টারনেটিভ গল্প, এটা একটু অন্যরকম ভালো গল্প, আর আরেক রকম ভাষায় লেখা গল্পকে যেটা একটু সহজ সরল হয়তো মানে অতটা ভাঙচুর নেই, সেই গল্পটাকে মনে হয় যে হ্যাঁ তো ঠিক আছে নর্মাল গল্প আর কি। এই রকম কোনো ভাগ কোনো গল্পকারের ক্ষেত্রে বা গল্পের ক্ষেত্রে থাকতে পারে? দেখো, আমি তোমাকে বলছি, বিভূতিভূষণ কতদিন আগে পুঁই মাচা লিখেছিলি। পুঁই মাচাতে এখনকার তুমি এই যে যারা আমাদের পরের প্রজন্ম বইমেলায় ঘুরে বেড়াচ্ছে তাদের জিজ্ঞাসা করো, পুঁই শাক হয়তো খেয়েছে, পুঁই মাচা তারা কখনো দেখেনি। কিন্তু বিভূতিভূষণের পুঁই মাচা গল্পটা পড়লে তাদের কিন্তু কোথাও অন্তরের ভেতরে একটা তন্ত্রী কিন্তু কোথাও ছুঁয়ে যাবে। তো এই যে চিরন্তনতা, এই চিরন্তনতাই কিন্তু ঠিক করে দেয় যে আমি আমার নিজের সময় সম্পর্কে নিশ্চয়ই আমি সচেতন থাকবো, তার রাজনীতি, তার সমাজ, সব কিছু। আসলে সমস্যাটা যেখানে হয় সেখানে আমরা কি রোম্যান্টিক রিলেশনের ওপরে, প্রেমের ওপরেই বেশি জোর দিয়ে ফেলি, এবং সেই ধরনের লেখাগুলোই কিন্তু মোটামুটি জনপ্রিয় হয়, কারণ প্রেম তো একটা খুব ইউনিভার্সাল প্যাশন মানুষের, হতেই পারে সেটা, আমি সেটাকে কোনো খারাপ বলছি না। কিন্তু আর যেগুলো রয়েছে সেগুলো তো আমাদের কে ছুঁয়ে যায়, সেগুলো আমরা যখন প্রকাশ করি তখন কিন্তু আমার মনে হয় আমাদের ওই মাপকাঠি হওয়া উচিত এই গল্পটি চিরন্তন হলো কিনা। বোধহয় এই জনপ্রিয় সাহিত্য ভালো সাহিত্য নয় এইরকম যে একটা আমাদের পারসেপশন তৈরি হয়ে গেছে, এর কি কোনো কারণ আছে? মানে এটা কোথায় থেকে এলো? একটা গল্প বলি, গল্প নয়, সত্যি ঘটনা। এটা গল্পটা হচ্ছে প্রফুল্ল রায়ের কাছ থেকে আমার শোনা। একটা ধারাবাহিক উপন্যাস লিখছিলেন, সেটার নাম হচ্ছে চরিত্র। ওটা একটা থ্রিলার। তো সেটা যখন বই আকারে বেরোয়, বইটা পড়ার পরে প্রেমেন্দ্র মিত্র ফোন করেছেন, ফোন করে বলেছেন যে আচ্ছা এই যে চরিত্র যে লেখাটা লিখেছ, এই থ্রিলার, এই প্রফুল্ল রায় কি তুমি? তো প্রফুল্ল রায় বলেছেন হ্যাঁ আমি। তুমি শেষে থ্রিলার লিখছো বলে ফোনটা রেখে দিয়েছেন। তো প্রফুল্ল রায় খুব মনটা খারাপ হয়ে গেছে। তো বললেন যে আমি দুদিন এমনি রাস্তায় মানে ঘুরে বেড়াচ্ছি, করছি, তারপরে ফিরে এসে দরজা বন্ধ করে আমি একটা লেখা লিখতে বসি। সেই লেখাটা প্রায় 15-20 দিন বাদে লেখাটা শেষ হয়, এবং তিনি সেই লেখাটা নিয়ে যান এক্ষণ পত্রিকায় ওই লেখাটা ছাপা হয়। সে বই লেখাটার নাম হচ্ছে রামচরিত্র। চরিত্র থেকে রামচরিত্র এসছেন। তো সেই রামচরিত্রের পটভূমিটা তো জানো নিশ্চয়ই, যে বিহারের পটভূমিতে লেখা। তো সেই লেখাটা বেরোনোর পরে নানান জায়গা থেকে প্রফুল্ল রায়ের কাছে ফোন আসছেন, এবং ওই উপন্যাসটা সম্পর্কে এত অসাধারণ প্রশংসাসূচক কথা আসছে যে তিনি অভিভূত, কিন্তু যার ফোনের অপেক্ষায় আছেন সেখান থেকে ফোন আসছে না। প্রায় মাস দেড়েক বাদে ওই ফোনটি এসছে প্রেমেন্দ্র মিত্রের, এবং প্রেমেন্দ্র মিত্র ফোন করে বলেছেন যে আচ্ছা এই রামচরিত্র যে লিখেছে প্রফুল্ল রায়, এই প্রফুল্ল রায় কি তুমি? তো প্রফুল্ল রায় বলেছেন হ্যাঁ আমি। তাহলে যে রামচরিত্র লেখে সে কেন চরিত্র লিখবে? তখন প্রফুল্ল রায় বলেছেন যিনি তেলেনাপোতা আবিষ্কার লেখেন তিনি কেন ঘনাদা লিখতেন? তো এইটা আমাদের চলে যে জনপ্রিয় সাহিত্য আর তার থেকে একটু বেরিয়ে গিয়ে এটা পাশাপাশি না থাকলে একজন প্রকাশকও থাকবে না। সুতরাং জনপ্রিয় সাহিত্য তার প্যারালাল এরকম কিছু হয় না, সাহিত্যই হয়। সেটা জনপ্রিয় হচ্ছে কি পাঠক কেমন নিচ্ছে সেটা তার উপরে নির্ভর করে। সুতরাং সেটা জনপ্রিয় অজনপ্রিয় এসব শব্দ কিছু হয় বলে মনে হয় না। মৌমিতা, এই যে গত 12-13 বছর বা 15 বছর আমরা যে সময়টা পেরোলাম, সেখানে হয়তো সোশ্যাল মিডিয়া এসে একটা বড় রোল প্লে করেছে। আমরা নিজেরা বই প্রকাশের ক্ষেত্রে অনেকটা সুবিধা পেয়েছি, যেটা হয়তো আগে অন্যরকম একটু বিষয় ছিল, সেটা অনেকটা হয়েছে। বা একটা নির্দিষ্ট পত্রিকা গোষ্ঠী বলে যে ব্যাপারটা ছিল সেইটা থেকে হয়তো সেটা অনেকটা মানে বিকেন্দ্রীকরণ হয়েছে আর কি। তো এই জায়গাগুলো কি আমাদের ক্ষেত্রে সুবিধা হয়েছে, নাকি ফেসবুকে এখন প্রায়শই দেখে যে এত গল্পকার কেন, এত কবি কেন, এত সাহিত্যিক কেন, এরকমও একটা কথা উঠে আসছে? এই শাঁখের করাত হয়ে গেছে আমাদের জন্য? ভালো এবং খারাপ দুটো দিকই থাকে। এক্ষেত্রেও ভালো দিকের কথা যদি বলি তাহলে একজন লেখককে
তার লেখা প্রকাশ করবার জন্য কোথাও গিয়ে অপেক্ষা করতে হয়নি বা প্রকাশকের দরজায় ঘুরতে হচ্ছে না, বা যে ছেলেটা হয়তো একদম মফস্বলে থাকে, পুরুলিয়া বাঁকুড়া বা আরও প্রত্যন্ত কোনো গ্রামে থাকে, তার পক্ষে হয়তো সেই যোগাযোগটা সম্ভব হয়ে ওঠে না। সে হয়তো জানে না যে কিভাবে একটা বই ছাপাতে হয় বা কোন প্রকাশকের কাছে কিভাবে পৌঁছানো যায়। তার কাছে হয়তো একটা মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াটা এসেছে, সে তার নিজের লেখা প্রকাশ করতে পেরেছে, তার কাছে লেখার একটা সুযোগ তৈরি হয়েছে। এই লেখার সুযোগ তৈরি হয়ে যাওয়ার জায়গাটাকে আমি যদি ভালো দিক বলি, ঠিক একইভাবে এর একটা খারাপ দিকও আছে, যে আগে যেরকম লেখা একটা মনোনীত বা অমনোনীত হওয়ার ব্যাপার থাকতো, একটা সম্পাদকের কাছে পৌঁছতো, সেই লেখাটা ছাপার যোগ্য কিনা বা মনোনীত হচ্ছে কিনা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেত। কিন্তু এই সোশ্যাল মিডিয়া এসে সেই প্রসেসটা কোথাও আর নেই। তো এই আমার মনে হয় কোথাও এই প্রসেসটা যে নেই, তার ফলে যে কোনো লেখাই মানে একেবারেই মানে কারেকশন ছাড়া বা এডিটিং ছাড়া যে পৌঁছে যেতে পারছে, সেটা কোথাও নেগেটিভ। তবে ভালো খারাপ যে কোনো বললাম, যে কোনো দুটো দিকই আছে যে কোনো ঘটনার। তবে শেষমেশ আমার মনে হয় যেটা লেখাটা ফেসবুকে লেখা হলো না বইয়ে লেখা হলো, সেটা বড় কথা নয়। যদি লেখাটা ভালো হয় তাহলে সেটা যদি গুহার দেয়ালেও লেখা হয় তাও থেকে যাবে। তোমরা তিনজনেই বলছো যে গল্প লেখা হচ্ছে, পাঠক আছে, পাঠকের সঙ্গে যোগাযোগও হচ্ছে। কোথাও কি আমাদের অনুবাদের ক্ষেত্রে মানে সর্বভারতীয় স্তরে বাংলা গল্পকে তুলে দেওয়ার ক্ষেত্রে আমাদের কি কোথাও একটু ঘাটতি আছে, না সেই কাজ চলছে? হ্যাঁ, এটা অবশ্যই ঘাটতি আছে। কেননা আমরা আমাদের বাংলা ছোট গল্প যে জায়গায়, যে সমৃদ্ধ জায়গায় আছে, একটা ছোট গল্পের যে এতটাই পাওয়ার, সেটাকে আমরা বিশ্বের দরবারে নিয়ে যেতে পারিনি। সেটা তো অবশ্যই প্রকাশকের একটা ফল্টের জায়গা আর কি, যে আমরা সেই জায়গাটায় নিয়ে যেতে পারিনি। তবে এখন কিছুটা হলেও নানান জায়গায় এমনকি সর্বভারতীয় ভাষাতেও তো আমরা অনুবাদ করতে পারিনি। সাহিত্য একাডেমি মাঝে মাঝে কিছুটা অনুবাদের দায়িত্ব নিয়ে থাকেন, কিন্তু এখনও পর্যন্ত যে একটা সাহিত্য একাডেমি যে পুরস্কার পাচ্ছে, সেই পুরস্কারের পুরস্কৃত বইটাও কিন্তু সব ভাষায় অনুবাদ হচ্ছে না। তো এটা যত দ্রুত করা সম্ভব, এই আমাদের গল্প, বাংলা গল্প হোক, বা এমনকি আমরা এটাও জানি না যে আমাদের পাশের রাজ্যে উড়িষ্যায় কে কী ধরনের গল্প লিখছে, মালায়ালাম কী ধরনের গল্প লেখা হচ্ছে, মারাঠিতে কী ধরনের লেখা হচ্ছে, এগুলোও আমরা জানি না। তো আমরা আমাদের পাশের রাজ্যের খবরই রাখি না, তো আমাদের গল্পগুলোকে তারাই বা কীভাবে নেবে? তো তবে এই ভাষাটার আদান প্রদান হওয়াটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, সেটা তো 100 বারই ঠিক। এই এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে বাংলা ছোট গল্প হচ্ছে, সবগুলো জনরের মধ্যে বাংলা ছোট গল্প হচ্ছে সবচাইতে বেশি ঋদ্ধ। যদি তাই হয় তাহলে তার প্রচারটা কেন হবে না? প্রচার অর্থে আমি কিন্তু শুধু সর্বভারতীয় বলছি না, আমি আন্তর্জাতিক ক্ষেত্রেও বলছি। দেখো, আমরা যে পারি, মানে বাংলার লেখকরা যে পারেন, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এই তো সেদিন অমর মিত্র মশাই ও হেনরি পুরস্কার পেলেন, একটা আন্তর্জাতিক পুরস্কার। এইরকম তো মানে অনেকই উদাহরণ আমরা পাবো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কেন সেটা হবে না? এখন যখনই এই প্রশ্নটা করতে যাই তখনই আমার কাছে উল্টো উত্তর আসে, তুমি তো ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করলে সারা জীবন, তাহলে তুমি কেন ইংরেজিতে করছো না? আমার মুশকিল হচ্ছে কি, আমি যদি মাতৃভাষায় লিখি আবার ইংরেজিতে লিখি, তাহলে আমার সময় কোথায় পাবো? আমি চিন্তা ভাবনারই তো আমার সময় থাকবে না। আমার তো একটা সংসারও আছে নাকি? এই হচ্ছে আমার অসুবিধে। তো আমার মনে হয় সত্যি অপুবাবুদের মতো প্রকাশকরা যদি একটা আলাদা সেল করে একটা অনুবাদের ব্যাপার করেন এবং ভালো ভালো অনুবাদক যারা আছেন তাদেরকে দিয়ে করান, তাহলে তো বাংলা সাহিত্য তো প্রভূত উপকার তার হবেই। আমার তো মনে হয় অন্যান্য রাজ্য এবং আন্তর্জাতিক সাহিত্য উপকৃত হবে। হ্যাঁ, অনুবাদের জায়গায় অনেকটাই পিছিয়ে আছে, এটা তো সত্যি। যদি অনুবাদের মাধ্যমে আরও অন্যান্য ভাষা, শুধু ইংরেজি ভাষা না, সর্বভারতীয় যে ভাষাগুলো আছে, আঞ্চলিক ভাষাগুলো, সমস্ত ভাষাতেই যদি প্রকাশিত হয়, তাহলে এখানকার লেখকরা অন্য একটা প্রদেশের পাঠকের কাছে যত সহজে পৌঁছে যেতে পারে, অনুবাদ ছাড়া কিন্তু এই পৌঁছে যাওয়াটা সম্ভব নয়। তার কারণ আজকে বাংলায় অনেক ভালো গল্প লেখা হচ্ছে, কিন্তু সেইগুলো শুধুমাত্র এই অনুবাদের অভাবেই পাঠকের কাছে পৌঁছতে পারছে না, একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে।
ঠিক একইভাবে অন্য ভাষা থেকেও বাংলা একই রকমভাবে অনুবাদ হলে আরও বেশি করে আমরাও তাহলে অন্য ভাষার যে লেখা সেগুলো পড়ে আরও বেশি সমৃদ্ধ হব। সবসময় ভাষারই আদান প্রদান এটা সবসময় যে কোনো সাহিত্যকেই ঋদ্ধ করে, এবং অনুবাদ আরও বেশি করে হচ্ছে এখন, আগের চেয়ে অনেক বেশি, কিন্তু আরও বেশি করে হলে সেটা বাংলা সাহিত্যের পক্ষে খুবই, বাংলার ছোট গল্পের পক্ষে খুবই মঙ্গলজনক। সংবাদ প্রতিদিন এবারেও গল্পের সেরা হাত প্রতিযোগিতার আয়োজন করছে এবং সেটা একটু বড় করেই করছে, যে শুধু বড়রা নয়, ছোটরাও যারা এখন গল্প লেখায় হাত পাকাচ্ছে সেই জায়গা থেকে তারা কিভাবে গল্প লিখছে সেটা একটু দেখার, এবং সেটা আমাদের সাহিত্য জগতে যারা আছেন তাদের হাতে পড়বে, যে সম্পাদনার জায়গা বা মনোনয়নের জায়গাটা এলো সেখান থেকে তাদের পুরস্কৃত করা, এরকম একটি প্রক্রিয়া। তিনজনের কাছেই আমার জিজ্ঞাসা, এই যে প্রতিযোগিতা, অন্য অনেক প্রতিযোগিতা নিয়ে আমাদের নানা রকমের ক্ষোভ টোপ থাকে যে প্রতিযোগিতায় কিছু হয় না ইত্যাদি ইত্যাদি ব্যাপার, কিন্তু এই যে গল্পের প্রতিযোগিতা সেটা কি আমাদের ছোট গল্পের কাছে অনেকটা ফিরিয়ে দেবে বা আমাদের পরবর্তী প্রজন্মকেও? কলেজ স্ট্রিটের ফুটপাথ থেকে আমি বেশ কয়েকটা পত্রিকার মতন করেছিল, সেটা জোগাড় করি। সেটা হচ্ছে এটা ওই 80-র দশকে এই পত্রিকাটা বেরিয়েছিল। খুব সম্ভবত আমাদের সেই সময় যতগুলো জেলা ছিল সেই জেলা ভিত্তিক গল্প প্রতিযোগিতা হয়েছিল। হ্যাঁ, এবং এটা কোনো একটা, আমার এক্ষুনি মনে নেই, এশিয়ান পেইন্টস বা এরকম কেউ সেটা উদ্যোগ নিয়ে করেছিলেন আর কি। এবং এই গল্প প্রতিযোগিতায় আমি সেখানে স্বপ্নময় চক্রবর্তীর গল্প পেয়েছি, ভগীরথ মিশ্রের গল্প পেয়েছি। তো সেটা আমি যখন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার এরকম একটা গল্প, তো সেই আমার প্রথম দিকের গল্প বেরিয়েছিল, আমি প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম, সেখানে গল্প পাঠিয়েছিলাম, আমি দ্বিতীয় হয়েছি। হ্যাঁ, মেদিনীপুর, ওটা হচ্ছে মেদিনীপুরের এতে, সেখানে ভগীরথ মিশ্র দ্বিতীয় হয়েছিলেন। তো আমি ওই পুরো সেটটাই পেয়েছিলাম, সেটা কিনে নিয়ে এসেছিলাম। এবং একটা সময় তো কুন্তলিন গল্প পুরস্কারও তো ছিল, সেখান থেকেও তো বহু গল্পকারকে পেয়েছি। তো এটা যদি চলতে থাকে তাহলে আমার তো মনে হয় যে আরও নতুন গল্পকার অনেকেই উঠে আসবেন, যারা ভবিষ্যতে গল্পের ওপরে তারা রীতিমতো দাপুটে গল্পকার হয়ে উঠবেন আর কি। দুটো দিকই আছে, একটা হচ্ছে এই যে ভগীরথ মিশ্রের মতো লেখক দ্বিতীয় হয়েছেন, তারপরে উনি যদি আমি কেন প্রথম হলাম না এই অহংকার অথবা কি বলবো একটা বেদনা, একটা হতাশার থেকে লেখাই ছেড়ে দিতেন, তাহলে তো আমরা ভগীরথ মিশ্রকে হারাতাম। কি এইটা একটা দিক, কিন্তু আবার আরেকটা দিক যখন ভাবি, বিস্কিট খাওয়া প্রতিযোগিতা হচ্ছে, ডিম ভাঙা প্রতিযোগিতা হচ্ছে, রুটি বেলা প্রতিযোগিতা হচ্ছে, তাহলে গল্প লেখার মতো এত সুন্দর একটা ব্যাপার, তাই নিয়েই বা কেন প্রতিযোগিতা হবে না? যার মধ্যে গল্প লেখার আকাঙ্ক্ষা আছে তাকে এইভাবে যদি আমরা একটা সুযোগও করে দিই, আমার তো মনে হয় কিছু খারাপ হবে না, বরং ভালোই হবে। আমি এর মধ্যে একেবারেই খারাপ দেখছি না, পুরোটাই ভালোই দেখছি। তার কারণ অনেকেই আছে হয়তো অনেক অন্তর্মুখী স্বভাবের, বা গোপনে ডায়েরি লেখে, কবিতা লেখে, গল্প লেখে, কোথাও হয়তো প্রকাশ করার ব্যাপারে একটা কুণ্ঠা কাজ করে। তো এই প্রতিযোগিতাগুলো তাকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে নিজেকে প্রকাশ করার জন্য, নিজের প্রতিভার বিকাশ ঘটানোর জন্য। আমিও যে লিখতে পারি সেই একটা ভাবনাকে প্রমাণ করার জন্য। এবং ওই যে অনেকেই হয়তো লেখে নিজের মতো, যারা হয়তো জানে না যে এই লেখাটা কোথাও ছাপা হতে পারে, প্রকাশিত হতে পারে, সেই সাহসটা তৈরি করছে এই প্রতিযোগিতাগুলো, যে আমিও লিখতে পারি, আমার লেখাও মনোনীত হতে পারে, প্রকাশিত হতে পারে। এই সাহসটা কোথাও তৈরি করছে, একটা প্ল্যাটফর্ম দিচ্ছে লেখার, এবং সেই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে একটা লেখা প্রকাশিত হওয়ার মধ্যে দিয়ে সে হয়তো ভবিষ্যতের একটা সফল গল্পকার হিসেবে উঠে আসতেই পারে। ধন্যবাদ আপনাদের যারা শুনলেন, অপুদা, প্রতিভাদি এবং মৌমিতা, তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি।